আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা যখন আলোচনা করি যে ভারত বা পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া, আবার যে অংশগুলোতে কাঁটাতারের বেড়া নাই সেখানে আবার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করবে। মূলত পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম স্টেপে হলো যে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করার ঘোষণা দিয়েছে এবং ৪৫ দিনের মধ্যে এই কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এটা নিয়ে তাদের দেশেও জটিলতা ছিল। মমতা ব্যানার্জি তিনি এই কাঁটাতার দেওয়ার বিপক্ষে ছিলেন, কিন্তু এখন তারা সে কাঁটাতারের বেড়া আগাচ্ছে। অনেকে আমরা যখন এটা নিয়ে আলোচনা করি তখন বলে যে ভারত তার দেশে সে কাঁটাতারের বেড়া দিবে, আমাদের কি আসে যায়। অনেকে এরকম করেও আমাদেরকে বোঝাতে চান যুক্তি দিয়ে যে দুই প্রতিবেশী আছে, প্রতিবেশীর মধ্যে এক প্রতিবেশী তার সীমানায় তার জায়গায় দেয়াল দিবে, মানে কাঁটাতার দিবে না বেড়া দিবে, তাতে অন্য প্রতিবেশীর কি আসে যায়, তাদের অন্য জায়গায় গিয়ে না পড়লে হয়। কিন্তু আমরা সবসময় এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছি, কারণ এই কাঁটাতারের বেড়া দেয়া না দেওয়ার বিষয়টা সীমান্তে অত সরলীকরণ ভাবে দেখার সুযোগ নেই। এই কাঁটাতারের বেড়া দিতে গিয়ে মিয়ানমারের সাথে আমাদের অতীতে গন্ডগোল হয়েছে, ভারতের সাথে আমাদের গন্ডগোল হয়েছে, সীমানা নির্ধারণে জটিলতা তৈরি হয়। ভারত যেটাকে তার সীমানা বলে অনেক সময় আমরা সেটাকে মনে করি না। ভারত অনেক সময় নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ করে, যেটা আন্তর্জাতিক নিয়ম নীতির লঙ্ঘন, সেগুলো আমাদের মধ্যে এফেক্ট করে। এবং এইসব বিবেচনায় রেখেই বোধহয় ভারতের দিক থেকে এখন আরো জোরালো ভাবে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে তারা কতটা অসহিষ্ণু হতে পারে। পশ্চিমবঙ্গের মন্ত্রীর কড়া বার্তা, সীমান্তে কাঁটাতার দেওয়ার সময় বিজেপি বা তৃণমূলের লোকজন কারো বাধাই সহ্য করা হবে না। বিজেপিকে তারা নিজেরাই টেনেছে যে বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা যদি কোনো কিছু স্টেপ নেয় সেইটা সহ্য করা হবে না। কি বলছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী? ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তের যেসব স্থানে এখনো কোনো বেড়া নেই সেসব অরক্ষিত এলাকায় দ্রুত কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই অবৈধ অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশের সঙ্গে থাকা অরক্ষিত সীমান্ত বরাবর নিশ্চিত কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের এই অনড় অবস্থানের পর থেকে সীমান্তের বিভিন্ন অংশে ঝুলে থাকা জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কাটাতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ ও রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় রোববার 17 মে ভারতের সরকারি ছুটির দিনেও সীমান্ত এলাকা সরাসরি পরিদর্শন করেছেন রাজ্যের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। রোববার পশ্চিমবঙ্গের কালিয়ানী সীমান্ত এলাকায় বিস্তারিত পরিদর্শন শেষে সেখানকার বিএসএফ বর্ডার আউটপোস্টে বিওপি যান মন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানে তিনি বিএসএফ এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা ও বেড়া নিয়ে বিশেষ বৈঠক করেন এবং সীমান্তে বসবাসরত স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, যত তাড়াতাড়ি সম্ভব অরক্ষিত সব সীমান্তে কাঁটাতার দেওয়া হবে। দেশের সুরক্ষার স্বার্থে কাঁটাতার লাগানো নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। তিনি আরো যোগ করেন, কাঁটাতারের বেড়া নির্মাণে যেসব কৃষকের ব্যক্তিগত জমি নেওয়া হচ্ছে তারা সরকারের নির্ধারিত সঠিক দাম বা ক্ষতিপূরণ পেয়ে যাবেন, এটি নিয়ে কোনো সমস্যা নেই। তবে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি হোক বা পূর্ববর্তী তৃণমূলের লোকজন কারো বাধাই সহ্য করা হবে না এবং কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। তার এই বার্তায় বিজেপির কথা উল্লেখ করা মানেই হচ্ছে যে বাংলাদেশ নিয়ে কিছু একটা জটিলতা যে হতে পারে এটা তারা বুঝতে পারছে, কারণ তাদের সীমানা নির্ধারণে আমাদের সঙ্গে বেশ কিছু জটিলতা এখনো রয়ে গেছে। এবং এই জন্যই আমি বলেছিলাম যে পার্শ্ববর্তী দেশ কাঁটাতারের বেড়া দিলে এটা নৈতিক দায়িত্ব যে পাশের দেশের সাথে কিছু না কিছু আলাপ আলোচনা অথবা সহযোগিতাটা চাওয়া, এটা ন্যূনতম একটা বিষয়। ফলে আগামী ৪৫ দিনে কাঁটাতারের বেড়া নিয়ে আমাদের সীমান্তে যদি কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সেটাও বোধহয় আশঙ্কা থেকে একদম ফেলে দেওয়া যায় না। উচিত, শুভেন্দু অধিকারের উচিত বাংলাদেশের মৌলবাদীদের, বাংলাদেশের জঙ্গিবাদীদের মিষ্টি খাওয়ানো। সীমান্তে 1 মাস
শত শত কোটি টাকা খরচ করে মিষ্টি খাওয়ানো। কারণ হচ্ছে এই বাংলাদেশের জঙ্গিবাদীরা, আমার ভাবির পোলারা, জামাত, হেফাজত, চামরানাই সহ যত রকম ইসলামিস্ট আছে, তারা যদি বিরোধিতা না করত, তারা যদি সংখ্যালঘু নির্যাতন না করত, তারা যদি মিলিটারির সাথে মোল্লারা 2024-এর 5ই আগস্ট না ঘটাইতো, তারা যদি দীপচন্দ্র দাসকে বা ময়মনসিংহের ভালুকাতে না জ্বালিয়ে পুড়ে মেরে ফেলতো, পুড়িয়ে দিত, তাহলে বিজয় আসতো না। এত ভূমিধস বিজয় অন্তত আসতো না, এমনকি বিজয় আসতো না। সেই কারণে সেই ভারতের হুমায়ুন কবির নামক তথাকথিত নেতা মুর্শিদাবাদের, তাকে নাকি শুনেছি 1000, আমি জানি না সত্য মিথ্যা, 1000 কোটি টাকা নাকি বিজেপি দিয়েছে। আমার ধারণা বাংলাদেশে 2000 কোটি টাকার মিষ্টি খাওয়ানো উচিত। কারণ এই কাজটা, বিজেপিকে এগিয়ে নেওয়ার কাজটা বাংলাদেশের মুসলিম মৌলবাদ তথা ইসলামী জঙ্গিবাদীরা করেছে। ইসলামী জঙ্গিবাদীরাই, পেয়ারা পাকিস্তানিরাই বিজেপিকে ক্ষমতায় আনার সহযোগিতা করেছে। এই জন্য বলেছি তাদের জন্য মিষ্টি খাওয়ানো হয় বিজেপি, এবং অদূর ভবিষ্যতে যাতে আরো এই ধরনের কাজ করে সেই জন্য অ্যাডভান্স মিষ্টি খাওয়ালে আরো ভালো হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব না। এখন ডক্টর হুমায়ুন আজাদ স্যার বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠে, বারবারই প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেটা মুক্তিযুদ্ধের বিষয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বলেন, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির কথা বলেন, আপনি বাংলাদেশে ডক্টর হুমায়ুন আজাদ বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি বলেছিলেন, তার একটা কবিতায় আছে, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। তো এখন তো সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে। নীল ক্ষেতের ছাপ্পা ভোটে এরা নির্বাচিত হয়েছে, সকল্ড। তো এরা কি করবে? এরা ভিসি কে গালি দেয়, এরা তাদের শিক্ষককে দৌড়ায়, অপমান করে, তারা বসে থাকে, শিক্ষক দাঁড়িয়ে থাকে। এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? এরা রেজিস্ট্রার অফিসে কেন? এরা ভিসির রুমে গিয়ে ভিসিকে অপমান করেছে। সুতরাং এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? জামাতি, এরা থাকছে জামাতি মেসে, চলছে লোকাল বাসে, পড়ালেখা করেছে শিবিরের কোচিং। আশা করবেন না, প্রতিরোধ করবেন। এই যে প্রতিদিন যে পরিস্থিতিটা, এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরব। ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশ নয়, শুধু সারা বিশ্বেই ঢাকা বিদ্যালয়ের ইতিহাস, 52-এর ইতিহাস, 69-এর ইতিহাস, 71-এর ইতিহাস, এই সমস্ত ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ। কিন্তু ওই যে আমি সেই অধ্যাপকের নাম ভুলে গেছি, তিনি তো বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার চোখের সামনে, তার 36 বছর শিক্ষকতার জীবন, 6 বছর নাকি 4 বছর তার বিশ্ববিদ্যালয়ের জীবনে, তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়কে হায়ার মাদ্রাসা হতে দেখলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তখন মাদ্রাসা হয়ে গেছে। তো আপনি কি করে এদের কাছ থেকে ভালো কিছু আশা করেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী সত্যি কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারে নাই। আমি আওয়ামী লীগের আমলেই আমি নিজের চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে চামরানাই পীরের মুরিদেরা মিছিল করে। এখন ওই ছেলে, বাংলাদেশে এই মুহূর্তে নেতারা তাদের হাজারো এক্সকিউজ আছে, কি কারণে তারা আত্মগোপন নেই, কি কারণে তারা রাজপথে নামে না, এমনকি কি কারণে তারা একটা ফেসবুকে পোস্ট দিতে পারে না, ইউটিউবে আসা তো দূরের কথা। তারা ফেসবুকে একটা পোস্ট দেয় না তাদের পরিবার, কারণ ছলের অভাব হয় না। কিন্তু যখন জমি দখল করার কথা ছিল, চাকরি দেয়া নেয়ার কথা ছিল, মেয়ে, ভাতিজা, ভাগ্নে, কাজের বুয়ার শালা সম্বন্ধী বিয়ের শাদী দেওয়ার ব্যাপারে শালা সম্বন্ধীর আত্মীয় স্বজনের ক্ষমতা থাকলেন কিন্তু তাদের সুবিধা দিতে, তখন কিন্তু কোনো এক্সকিউজ লাগে নাই। তখন কিন্তু বলে নাই যে নেত্রীর নির্দেশ এগুলো করেছে। এখন কিন্তু তারা বলে নেত্রী এটা বলে নাই, আওয়ামী লীগ এটা সিদ্ধান্ত নেয় নাই, কারণ ছলের অভাব হয় না। সাধারণ কর্মী, আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের মাটি ও মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ, সেই জন্য আওয়ামী লীগ টিকে আছে। এরকম অবস্থায় যদি বিএনপি চলে যায়, যেমন এইবার যে স্টিম রোলার চলেছে,
এই স্টিম রোলার যদি বিএনপির উপরে চলে, আপনি বিএনপি নামক দলকে খুঁজে পাবেন না। আর সমূহ সম্ভাবনা রয়েছে ঠিক এইবার যেভাবে ইউনূস সরকার এবং বিএনপির সরকার, মুসলেকা সরকার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, এটা যদি আওয়ামী লীগ ফিরে এসে রিপিট করে, মানে ডাবল করতে হবে না, 5 গুণ বাড়াই দিতে হবে না, যা করেছে ততটুকু করে, আপনি বাংলাদেশে বিএনপি নামক কোন রাজনৈতিক দল খুঁজে পাবেন না। কারণ তারা মাটি ও মানুষের দল না। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল বলেই যে জায়গাদের দেখালেন, এই ধরনের মানুষগুলো আছে বলেই তারা টিকে আছে, টিকে থাকবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের অ্যাডভান্টেজ। এই কারণেই নেতারা কখনো আত্মগোপনে থাকে, কখনো লম্বা কথা বলে। এরা মাঠে আসবে না। কারণ আমি কয়েকজন আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করেছিলাম, কাকতালীয় ভাবে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। আমি তাদের বলেছি যে বড় ভাই বা নেতা, আপনারা মাঠে নামতেছেন না কেন? বলছে যে মাঠে নামলে তো এখন টিকেই থাকতে পারি না, আমাদের তো জীবন নাশ হবে। ওকে, পরে বললাম আপনারা ফেসবুকে কেন আসেন না? বলে ফেসবুকে আসলে তো আমরা বিপদে পড়ে যাব। বললাম ইউটিউবে কেন আসেন না? ওই ইউটিউবে আসলে তো আমাদের চিনে ফেলবে। পরে বললাম আপনারা জামাতি বটের মতো বট বাহিনী নিয়োগ দেন, নিজেরা না পারেন। আপনারা যারা লুটপাট করেছেন, আওয়ামী লীগের সকল সুবিধা নিয়েছেন, আপনারা এক একজন 100টা করে আইডি জামাতি বট বাহিনীর মতো তৈরি করেন, প্রোপাগান্ডা চালান। আমাকে পরে যে ভাষা প্রয়োগ করেছে সেটা আমি বলতে চাই না, কারণ তাহলে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ওই সকল নেতাদের থুতু দেবে। তবে একটু বলি, যেটা বলা যায়, বলেছে যে আমাদের পরিবার পরিজন তো বিপদে পড়ে যাবে। আমি বললাম, তখন আমি বলে ফেলেছি, তাহলে কি আমার পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে তাদের পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে ফেসবুকে সাধারণ কর্মী, আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, যারা মিছিল করে পোস্ট দিতেছে, তাদের কি পরিবার পরিজন নেই? লাইনটা কেটে দিছে। এখন আমি তাদের ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, কারণ তারা এমনি বিপদে আছে, তার কর্মীরা বিপদে আছে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমি শেখ ফরিদ আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম, যে সকল নেতারা এখন আত্মগোপনে আছেন, ফেসবুকে কথা বলেন না, ইউটিউবে আসেন না, একটা পোস্টও দেন না, লম্বা লম্বা কথা বললে, আমি শেখ ফরিদ যদি বেঁচে থাকি, পৃথিবীর যেখানেই থাকি, দেশে থাকলে তো কথাই নাই, বিদেশেও যদি থাকি, আপনাদেরকে কি বলতে হয়, কি লিখতে হয়, সেটা সময় হলে দেখবেন, সেটা তখন বলবো। তবে একটা জিনিস বলে রাখি, এখনো সময় আছে। যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, সেটা আপনি ওয়ার্ডের নেতা হন, ইউনিয়নের নেতা হন, জেলার নেতা হন, উপজেলার নেতা হন, দেশের নেতা হন, আপনি মাঠে নামুন। ফেসবুকে অন্তত থাকেন, ইউটিউবে থাকেন, না হলে অন্তত গুপ্ত আইডি বানান জামাতের মতো। আমাদের আপনি বলেন যে এটা আপনার গুপ্ত আইডি, বা আপনার কর্মীদের বলেন এটা আপনার গুপ্ত আইডি, চালান। বা আপনি প্রকাশ করার দরকার নেই, আপনি চালান। এখন বলবেন যে আমরা তো গুপ্ত আইডি চালাই, তুমি শেখ ফরিদ জানো না। মুরব্বী, আমরা ওগুলো বুঝি, ওইগুলো পাগলা বুঝা আমাদের দিলে হবে না। আপনি যদি আজকে 1 লক্ষ, যে বলেছিল না সাইবার যুদ্ধ আছে 2 লাখ আওয়ামী লীগের, তারা কোথায় এখন? 2000 খুঁজে পাওয়া যায় না। কখনো 6 লাখ, কখনো 2 লাখ, এরকম শুনে হ্যাঁ, তারপরে যারা 2.5 লক্ষ মুক্তিযুদ্ধের ভাতা পায়, তারা কোথায় এখন? 22,000 টাকা করে ভাতা, তারপরে যুদ্ধাহত, তারপরে লোন পাবে। আমার পরিচিত 4 জন, একজন 10 লাখ নিয়েছে। এই যে এখন 1 লাখ, মানে এই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে কেউ 10 লাখ নিয়েছে, কেউ 20 লাখ নিয়েছে, কেউ 15 লাখ নিয়েছে, কেউ আরো বেশি নিয়েছে, আরো অনেক সুবিধা। তারা এখন কোথায়? তারা তো দেশে আছে, আমি তো তাদের চিনি। এটা তো আমার ব্যক্তিগত পরিচিত, অন্তত 20 জনকে আমি চিনি, মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, যারা লোনও নিয়েছে, ভাতা তো নিতই, তারা লোন নিয়েছে। তারা এখন কোথায়? ওই 20 জন আমি একদিন পোস্ট দিয়েছিলাম, তারা কিন্তু এই 20 জন আমার সাথে ব্যক্তিগত পরিচিত।
আমার পরিবারের সাথে তাদের কোনো না কোনো ভাবে যুক্ত আছে তারা। আমার বাচ্চাদের জন্য তো একটা চকলেটও কিনে দেয় নাই কোনোদিন তারা। আবার লম্বা লম্বা কথা বলে, আমরা যদি এখন পোস্ট দেই আমরা বিপদে পড়ে যাবে। কিন্তু মজার বিষয় হলো এই 20 জনের মধ্যে আমার পরিচিত 20-25 জন আর কি, সংখ্যাটা এক্সাক্ট বললাম না টেকনিক্যাল কারণে। এর মধ্যে কয়েকজন কিন্তু 10 লাখ, 20 লাখ, কেউ 50 লাখ, কেউ 1 কোটি টাকা চাঁদা দিয়েছে বিএনপি জামাতকে, যে দেশে আছে। কিন্তু আমাদের জন্য তো দূরের কথা, বা আপনার জন্য তো চ্যানেলের জন্য তো দূরের কথা, বা অন্যান্য চ্যানেলের জন্য তো দূরের কথা, আমার বাচ্চাদের জন্য তারা 10 টাকার চকলেট কিনে দেয় নাই, 20 টাকার একটা আইসক্রিম কিনে দেয়, এটা পোস্ট দিয়েছি, এমন না যে এখন বলতেছি। এর জন্য আমার ক্ষোভ নাই তাদের প্রতি। আমার বাচ্চা তাদের চকলেট খাওয়ার জন্য বসে নেই, কর্মীদের পাবে না, না। বললামই তো, খলের ছলের অভাব হয় না, খলের ছলে অভাব হয় না। এরা কখনোই আসবে না। এরা কখন আসবে জানেন? এই সুবিধাবাদী নেতারা যখন শেখ হাসিনা ক্ষমতায় আসবে, দেখুন ওরে বাপ রে বাপ, আবারও সেই তার বাড়ির যে পাড়া রাখে, পাড়া বেড়া বালে, তার বাড়ির যে গরু রাখে, তার বাড়ির যে মুরগি দেখে, তার বাড়িতে যে বাজার করে, এদের অত্যাচারে আপনি আবার থাকতে পারবেন, এটা ঘটবে। কিন্তু অত নালে আদেশের না, এইবার আমরা ওই সুযোগ দিব না। বাংলাদেশের যারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের তৃণমূলের কর্মী, যারা নিবেদিত, তাদের প্রতি যদি একটু অবিচার করা হয়, ওই নেতাদের কি বলতে হবে কি না করতে হবে আমরা জানি। ইউনুসের যদি তবদা লাগাই দিতে পারি, জামাতের যদি তবদা লাগাই দিতে পারি, মুসলেকা সরকার তারেক রহমানের যদি পাগলা বানাই দিতে পারি, আপনাদেরও কিছু আমরা করতে পারবো। আমরা তার ক্ষমতা নেওয়ার জন্য যাবো না। আমরা তৃণমূল আওয়ামী লীগের পক্ষে কথা বলবো। আমি বলে দিয়েছি, আগামীতে আত্মীয়গিরি, এলাকাগিরি চলবে না। আওয়ামী লীগের যারা, তাদেরকে গার্মেন্টস এর একটা সিকিউরিটি গার্ড নিতেও তাদের দিতে হবে নিয়োগ আগে, আওয়ামী লীগের তৃণমূলের নেতা ও কর্মীদের। তারপরে যদি কোটা থাকে তারপর অন্যদের। এই 6টা ইসলামী ব্যাংক তথাকথিত, এই 6টা ইসলামী ব্যাংকের পিয়ন থেকে শুরু করে ডিজি, যদি আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক না নিয়োগ দেওয়া হয়, আমি শেখ ফরিদ তখন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ঠিক যেরকম বলেছিলাম জামাতের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব যদি তারা ক্ষমতায় যায়। যেদিন জামাত ক্ষমতায় যাবে ওই দিন থেকে আমার যুদ্ধ ঘোষণা শুরু, এবং যুদ্ধ করব। তেমনি আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যদি আওয়ামী লীগের সাধারণ কর্মী নেতাদের চাকরি না দিয়ে, আবার যদি জামাতের এবং স্বাধীনতা বিরোধী এবং এই যে যারা 5ই আগস্টের জুলাই সন্ত্রাসী ছিল 24-এ, তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দেয়, মুঝসে বুরা কই নেহি হোগা, তখন এখন যেমন জামাতের খাল তুলে ফেলি, বিএনপির চামড়া তুলে ফেলি, তখন আওয়ামী লীগের মাথার চুল একটাও রাখবো না। আমি শেখ ফরিদ বলে দিলাম, আমি আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের সাধারণ কর্মীদের পক্ষে তখন যুদ্ধ করবো আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা মানুষকেও যদি তারা যদি এদের বাইরে রাখে কোনোদিন, আপনি পারবেন? জামাতের কোন ইসলামী ব্যাংকে একটা আওয়ামী লীগ তো দূরের কথা, বিএনপি লোককে তারা চাকরি দিয়েছে? কোনোদিনই দেয় নাই। নেতারা এসে আবার মচমচায় তারা এমপি হবে, মন্ত্রী হবে। ওহু মুরব্বী, এইবার 2খান কথা আছে। আপনি এসে বলবেন আমি নির্যাতিত ছিলাম, আত্মগোপনে থাকতে হয়েছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার জানের ভয় আছে, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভয় আছে, আমাদের নাই? আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের সাধারণ নেতা কর্মীর নাই? তারা কি মাটি ফাইটা পয়দা হয়েছে নাকি, না আসমান থেকে পয়দা হয়েছে? তাদের মা বাপ নাই, তাদের ভাই বোন নাই? আপনি আসবেন আর যুক্তি দিবেন, দেখা যাক তৃণমূল কি করে, আগামীতে দেখা যাবে। আমরা আছি, আপনি আছেন, আপনার মতো আরো আছে, আপনার আমার মতো কি আমরা কি শুধু 2 জন? আমরা তো কথা বলা থামাবো না, থামাতে পারি না। আমি এটা সিরিয়াসলি বলছি আপনাকে, যে গার্মেন্টস এর যে শ্রমিক থাকবে সেগুলো থেকে শুরু করে গার্মেন্টস একটা সিকিউরিটি গার্ড, মানে বুঝাইতে চাচ্ছি যে কোনো জায়গায় আগে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে চাকরি দিতে হবে। আপনি খেয়াল করেন, প্রবাসে ছিল যারা জুলাই সন্ত্রাসের পক্ষে আন্দোলন করার কারণে বিদেশ থেকে ঘেঁটি ধরে বের করে দিয়েছে, ওই দেশের আইন ভায়োলেট করার জন্য, ভায়োলেশন করার জন্য, তাদেরকে 25 লক্ষ টাকা করে পার হেড দিচ্ছে। আমাকে কি দেবে 25 লাখ? 15 লাখ টাকা ঋণ হয়েই আছি, মানে এই ঈদের পরে 15 লক্ষ টাকা ঋণ করেছি, আমাকে কি দিবে? আমি তো প্রবাস থেকে, বাত্যগোপনে থেকে আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা, আমাকে দিবে না।
ঠিক আছে, আমাকে না দিলেন সমস্যা নেই, আমি ব্যবসা করতে জানি, কাজ জানি, চাকরি জানি, আমি চলে ফিরে খেতে, কিন্তু সাধারণ কর্মী যারা তাদের দিতে হবে, না দিলে আমি শেখ করি তখন। ঠিক এখন যেভাবে কথা বলি জামাত, বিএনপি, হেফাজত, বাবির পোলাদের বিরুদ্ধে, তখন নেতাদের বিরুদ্ধে এইভাবেই কথা বলবো, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের তৃণমূলের মানুষের পক্ষে। ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করার পরে হেন ঘটনা নাই যেটা ঘটাননি। তার অপরাধ, তার অন্যায়, তার দুর্নীতি, তার নির্যাতন, তার নারকীয়তা, তার বর্বরতা, সংস্কৃতি ধ্বংস করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা সহ হেন কোন সেক্টর নাই যে সেক্টরে তিনি অপরাধ করেননি। বিশেষ করে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেখানে তিনি কি করেছেন তার একটা চিত্র ফুটে উঠেছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একটি বিশেষ রিপোর্টে। সেই রিপোর্টটা নিয়ে কথা বলছি। শিরোনাম করা হয়েছে হত্যা মামলায় বিক্ষত সাংবাদিকতা, চতুর্থ স্তম্ভে পরিকল্পিত আঘাত, অর্ধশতাধিক মামলায় 282 সাংবাদিক আসামি। এর ভিতরে উল্লেখ করা হয়েছে 18 মাসে 814 জন সাংবাদিককে বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা, হয়রানির শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন 6 জন, হত্যা চেষ্টা মামলার আসামি 12 জন, হত্যা মামলার আসামি 174 জন, হামলার শিকার 585 জন, বিভিন্ন নিপীড়নের শিকার 147 জন। বিভিন্ন ধাপে তার সমস্ত তথ্যপত্র তুলে ধরেছে। কলম বন্দে তার যে কৌশল, তার উপর বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন। অযৌক্তিকভাবে তিনি কি অন্যায় করেছেন, অপরিকল্পিত নয় সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে গণমাধ্যমকে দখল করা, গণমাধ্যমকে পুড়িয়ে ফেলা, তার ইচ্ছামতো গণমাধ্যমকে তার প্রচারণার লিফলেটে পরিণত করা, সত্য প্রচারে বাধা দেওয়া, গণমাধ্যমের সমস্ত অফিস দখল করে টোটাল ম্যানেজমেন্টকে সেখান থেকে জোর করে হটিয়ে সেখানে নিজের লোকদেরকে বসিয়ে দেওয়ার ভিতর থেকে চর দখলের চেয়ে একটা বর্বরতা, মধ্যযুগের নারকীয়তার মতো ঘটনা তিনি ঘটিয়েছেন। কারাগারে দেশের বিখ্যাত সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপসহ অসংখ্য সাংবাদিকরা, আর হত্যাকাণ্ডের শিকার হওয়া, বিভিন্নভাবে নিপীড়নের শিকার হওয়া শেষ নাই। আমি ধন্যবাদ জানাই কালের কণ্ঠকে তার ডাইনামিক্স রিপোর্টিং এর জন্য, বিশেষ করে সাংবাদিক হায়দার আলীকে। সমাজ চিত্র বদলে দেওয়ার জন্য মানুষের দর্পণ হিসাবে যে গণমাধ্যম ব্যবহৃত হতো, সেই গণমাধ্যমকে এত বর্বরচিতভাবে নিয়ন্ত্রণ করা, নির্যাতন করা, নিপীড়ন করা এবং নিয়ন্ত্রণের নামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে, বাংলাদেশের ইতিহাসে মনে হয় এমন ঘটনা কোনো সামরিক শাসন আমলে হয়নি। এই বর্বরতার শাস্তি তাকে পেতে হবে, আজ হোক কাল হোক। আমি বিশ্বাস করি গণমাধ্যম এখন তার মুখ খুলে তাকাবে। বিজয়ের মহানায়কের নামটি পর্যন্ত উল্লেখ করা হয়নি বিজয় দিবসে, স্বাধীনতার ঘোষকের নাম উল্লেখ করা হয়নি স্বাধীনতা দিবসে। বাঙালি জাতির ইতিহাসের আরাধ্য সাধনা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নামটি লেখা ছিল নিষিদ্ধ। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের সবচেয়ে প্রেরণাদায়ী স্লোগান জয় বাংলা ছিল নিষিদ্ধ। এভাবেই গণমাধ্যমকে শোষণের হাতিয়ারে পরিণত করেছিল, নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার হাতিয়ারে পরিণত করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার তল্পি বাহকরা। এই অধ্যায়ের পরিসমাপ্তি আমরা আশা করছি পরিপূর্ণভাবে হবে। অন্যান্য গণমাধ্যম এখন যেভাবে সরকারের তোষামোদি করছেন, প্রকৃত সত্যকে গোপন করছেন, তাদের সাহস সঞ্চয় করতে কালের কণ্ঠকে অনুসরণ করতে বলবো। কালের কণ্ঠের প্রতি আমার অন্ধ আনুগত্য নাই, অন্ধ ভালোবাসা নেই, কিন্তু যে সাংবাদিকতা যখন বস্তুনিষ্ঠতা নিয়ে দাঁড়াবে তার পক্ষে কথা বলা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে। এই সমাজ সভ্যতা একদিনে তৈরি হয়নি। এই সভ্যতা ধ্বংসের মূলে যারা অপরাধ করবে তাদের অপরাধ তুলে ধরার জন্য সাহসী সাংবাদিকতার পথিকৃৎ যারা ছিল তাদেরকে অনুসরণ করবে সবাই। সরকারকে নয়, দুর্নীতিবাজদের নয়, বিত্তবানদের নয়, রক্তচক্ষুকে নয়।
সেটাই হোক সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠতার এগিয়ে চলার পাথেয়। আবারও শুভকামনা সৎ সাংবাদিকতার জন্য, বিশেষ করে দৈনিক কালের কণ্ঠ, কালের কণ্ঠের এই ডায়নামিসি রিপোর্টিংয়ে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন জনাব হায়দার আলীর প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। এই অভিযাত্রায় ফুটে উঠুক ডক্টর ইউনূস সহ ক্ষমতা দখলকারীদের সমস্ত দুর্নীতি, অনিয়ম এবং তাদের নিবর্তনমূলক সকল কর্মকাণ্ডের অসাংবিধানিকতা, অবৈধ ক্ষমতা দখল করা সহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার যে ভয়ঙ্কর ঘটনা তারা ঘটিয়েছে সবকিছু ফুটে উঠুক, সেটাই প্রত্যাশা করি। ভালো থাকুক সাংবাদিকগণ। নির্যাতনের শিকার যারা, তাদের প্রতি আমার গভীর সমবেদনা এবং শ্রদ্ধা। মুক্তি চাই সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল সহ যারা সমাজের পক্ষে কথা বলতে গিয়ে কারাগারে আছেন, মিথ্যা মামলায় কারাগারে আছেন, রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে আছেন, তাদের সকলের মুক্তি চাই। বিএনপি সরকার খুব সম্ভব এর থেকে ভালো বিরোধী দল পাবে না। অন্য কোনো বিরোধী দল হলে এই যে শিশু মৃত্যুর জন্য তোল কালাম কাণ্ড করে ফেলতো, কিন্তু সংসদে নানাবিধ প্রশ্ন করতো। এইখানে বিরোধী দল এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাচ্ছে। এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাচ্ছে কেন? কারণ তাদের যে স্পিরিচুয়াল গুরু এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই লোক আবার ইন্টারন্যাশনালি নানাবিধ কথা বলে। আমি মনে করি কি উনি একটা ঘৃণ্য জীবে পরিণত হয়েছে। উনি এখনো ক্ষতি করতেছে। ওনার ট্রায়াল হওয়া উচিত। এই যে দুইটা ফরেন বডি আছে, একটা হচ্ছে এই খলিলুর রহমান আর একজন হচ্ছে আশিক চৌধুরী। কেন এই দুজনকে এই সরকারে রাখতে হবে? কি দরকার চাপ সৃষ্টি করা? তারা হচ্ছে গার্ড ডগ, আমেরিকান গার্ড ডগ। এই সরকারকে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে চাচ্ছে। আমাদের এই যে রাজনীতি কি বিক্রি হয়ে গেল কিনা, রাজনীতি দল কিংবা রাজনীতিবিদরা মেরুদণ্ডহীন হয়ে গেল। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু বেশ কিছু লোকজন আছে সাপোর্টার দেশে এবং বিদেশে। ইউনূস সাহেব যা কিছু করুক না কেন, তারা সেটাকে সাপোর্ট করে যেতে চান। এমনকি যে শিশুদের যে মৃত্যু হচ্ছে, এটা প্রকৃতপক্ষে একটা হামের মহামারী চলছে, এটাকেও তারা জাস্টিফাই করার চেষ্টা করতেছে। এটাকে এখানে ইউনূসের কোনো দোষ নেই, ইটস এ ন্যাচারাল প্রসেস। শেখ হাসিনার আমলেই এটার মানে এই ভ্যাকসিন গ্যাপটা হয়েছে, এটা তারা বলতে চাচ্ছেন। আসল ঘটনা কি? আসল ঘটনা যদি আপনি দেখেন, এখানে ইউনূস সরকারের সময় তাদের যে হেলথ ডিপার্টমেন্টের ইনচার্জ ছিল, হেলথ মিনিস্ট্রি চার্জে ছিল, সে একজন অদক্ষ। তার এই ধরনের কর্মকাণ্ডে তার কোন রকমেরই ছিল না, বিচার বিবেচনা বোধ ছিল না, যার ফলে আজকে এই দুর্ভোগটা জাতি বহন করতেছে। এইখানে যারা রাজনীতি আনতে চান, তারা আসলে মানে বুঝেই তারা জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। এইখানে একটা তদন্ত কমিটি হওয়া উচিত ছিল এতদিনে, যেটা বর্তমান গভর্নমেন্ট করছেন না। এটা আমি মনে করি যে তাদের এটা ইতিমধ্যেই করা উচিত ছিল। কারা দায়ী? ইটস ইজ এ ম্যান মেড, কি বলবো, যে একটা এপিডেমিকের মতো। এপিডেমিক গভর্নমেন্ট বলতেছে না, সাধারণত এপিডেমিক বলতে চায় না, কিন্তু আপনি যদি এপিডেমিওলজিস্টের সাথে আলাপ করেন, তারা এটাকে এপিডেমিক হিসেবেই আপনার চিহ্নিত করবেন। কারণ ব্যাপকভাবে এই রোগটা ছড়িয়ে গেছে, যেটা খুবই কম ছিল। একেবারে আপনার হাম মুক্ত দেশ হিসেবে ঘোষণা করার দ্বার প্রান্তে এসে গেছিল কিন্তু বাংলাদেশ। সেই ক্ষেত্রে আজকে একটা মহামারী পর্যায়ে চলে গেছে। এটা যারা করছে তাদের অসৎ উদ্দেশ্য ছিল যে তারা এই যে হামের টিকার কর্মকাণ্ডগুলি এনজিওদের মাধ্যমে করতে চাচ্ছিল, কমিশন বাণিজ্য ছিল। কিন্তু এই যে টিকা কিনা একটা জটিল প্রক্রিয়া, এটা সবাই কিনতে পারে না। এটা স্পেশালাইজ যে সব এজেন্সি আছে ইউএনের, এবং সব জায়গায় তো টিকা তৈরি হয় না। আপনার মধ্যে ওপেন টেন্ডার, ডিপিএম ছিল, ডাইরেক্ট পারচেজ মেথড ছিল। এইসব প্রোডাক্টের জন্য ডিপিএমটা করে, ওটা ওটিএমে ওপেন টেন্ডার মেথডে চলে গেছে। মনে হচ্ছে কি যে শত শত টিকা প্রস্তুতকারী লোক আছে, কোম্পানি আছে, তারা এসে হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু এটা তো ভুল ধারণা, তাদের এই ধারণাই ছিল না। এখানে কতগুলি অযোগ্য অথর্ব টাইপের লোকজন ছিল ইউনূস সরকারে, তারা আজকে এই
এই ট্রাজিক ঘটনার জন্য দায়ী? এটা নিয়ে তো আলোচনা হচ্ছেই। আমার কাছে মূলত যে প্রশ্ন দুটি এর মধ্যে দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে আমরা বললামই, আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে বিশেষ একটি গোষ্ঠীর জায়গা থেকে এখন এই যে শিশু মৃত্যুর প্রতিবাদ যারা করছেন, সেটি বক্তব্যে, বিবৃতিতে কিংবা নানান জায়গায় মানববন্ধন হচ্ছে ডক্টর ইউনূসের বিচারের জন্য, ডক্টর ইউনূস সরকারের যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার জন্য ইউনিসেফ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত দায়ী করছে ডক্টর ইউনূস সরকারকে। এই কথাগুলো বলার জন্য কি, তার পক্ষে এই কথাগুলো বলার জন্য কি ডক্টর ইউনূস এখন মোটা অঙ্কের টাকা ব্যয় করছেন? তাদেরকে স্পেশালি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এমন কিছু? আর একই সাথে প্রশ্ন সরকারের পক্ষ থেকেও খোদ প্রধানমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে উল্লেখ করেছেন যে এই যে সংকট, সেই সংকটের জন্য ফ্যাসিস্ট সরকার এবং ইউনূস সরকার দায়ী। কেন একই সঙ্গে এই আওয়ামী লীগ সরকারের কথা বলা হচ্ছে, যেখানে আমরা সবাই জানি যে ক্রমান্বয়ে ধারাবাহিকতার মাধ্যমে আপনি নিজেই বললেন যে হাম মুক্ত বাংলাদেশ ঘোষণার দ্বার প্রান্তে এসে আমরা পৌঁছেছিলাম। সেখানে এই ধরনের কথা বলার মাধ্যমে কি ডক্টর ইউনূস সরকারকেও এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা অথবা হালকা করার চেষ্টা তাদের যে অপরাধ সরকারের পক্ষ থেকে? এটা ডাইলিউট করার চেষ্টা। আবার এমনও হতে পারে যে যখন প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন, হয়তো উনি সঠিকভাবে তখনও পর্যন্ত কিন্তু এইভাবে ফুটে উঠে নাই। আমরা কয়েকজনের তদন্ত করে মানে যারা এর সাথে জড়িত, যারা আপনার এই ওষুধ ব্যবসার সাথে জড়িত, তারপরে যে টিকা প্রোগ্রামের সাথে জড়িত ছিল বহু বছর, তেমন লোকজনের সাথেই কিন্তু আমরা আলাপ করছি, স্পেশালি আমি আলাপ করেই তথ্যগুলি আমরা প্রকাশ করছি। তা না হলে এটা তো প্রকাশিত হতো না, ওটাকে ডাইলিউট করে ধামাচাপা করে দেওয়ার চেষ্টা ছিল। এবং দেখেন যে এখানে সার্জিদ আলম একজন তরুণ নেতা, সব বিষয় সোচ্চার। আমি অবাক হয়ে গেলাম এর বিচার বিবেচনা বোধ থেকে যে এই জুলাই সনদ বাদ দিয়ে এরা টিকা নিয়ে পড়ে আছে, আমের টিকা নিয়ে আলোচনা করে। কিভাবে একজন বয়স্ক ব্যক্তি, বলবো তার তো মানে 30 ইয়ার্স বয়স, মানে পূর্ণ অ্যাডাল্ট একজন লোক কিভাবে বলতে পারে? যেখানে শিশুরা মারা যাচ্ছে, হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে, যাদের সন্তানরা এইভাবে আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু দিন রাত আপনার চিন্তা করতেছে যে কিছু হয়ে যাবে কিনা, এবং হচ্ছেও তো। এবং আরেকটা অভিযোগও আছে, সাধারণত যেটা হয় হেলথ ডিপার্টমেন্টে আন্ডার রিপোর্টিং হয় কিছুটা ইচ্ছাকৃত ভাবে হয়, অনেক সময় যে সে মেকানিজমটা নাই, যেটাকে তো রিপোর্টেবল ডিজিজ হিসেবে এখনো ডিক্লেয়ার করে নাই। রিপোর্টেবল ডিজিজ হলে হয় কি, যে ডাক্তারই এই রোগকে আইডেন্টিফাই করে যে হাম কিংবা হামের সিমটম, অর্থাৎ হাম হওয়ার পরে যে হাম থেকে যে নিউমোনিয়াটা হয়, ওটা ডেঞ্জারাস। আপনি সার্জিস আলমের কথা বলছিলেন। আমরা দেখলাম শুধু সার্জিস আলম নয়, পুরো গোষ্ঠীগত জায়গা থেকে যদি আমরা ধরি, সংসদে বিরোধী দলের আসনে তারা রয়েছে, জামাতের সঙ্গে এনসিপি রয়েছে, তারা হাম নিয়ে কোনো ধরনের কোনো জবাবদিহিতা সরকারের কাছে চাইলো না, কিংবা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক সংস্থাগুলো কথা বলছে, ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না। তারা জুলাই সনদ নিয়ে পড়ে আছে, তারা অন্যান্য ইস্যু নিয়ে পড়ে আছে। সমস্যাটা আসলে কোথায়, গলদটি কোথায়? গলদ হচ্ছে যে, গলদের আগে আর একটা কমেন্ট করি যে বিএনপি সরকার খুব সম্ভব এর থেকে ভালো বিরোধী দল পাবে না। অন্য কোনো বিরোধী দল হলে এই যে শিশু মৃত্যুর জন্য তোল কালাম কাণ্ড করে ফেলতো, কিন্তু সংসদে নানাবিধ প্রশ্ন করতো। এইখানে বিরোধী দল এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাচ্ছে। ধামাচাপা দিতে চাচ্ছে কেন? কারণ তাদের যে স্পিরিচুয়াল গুরু এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অবিমৃষ্যকারিতা, তার লোভ এবং তার যে অদক্ষতার জন্য আজকে এই একটা মেডিকেল এমার্জেন্সির ঘটনা ঘটে গেছে, এটাকেই তারা ধামাচাপা দিতে চাচ্ছে, এটাকে ডাইলুট করে ফেলতে চাচ্ছে, এটাকে তারা আওয়ামী লীগের উপর চাপাতে চাচ্ছে, যে আগেও এরকম সেখানে ভ্যাকসিন গ্যাপ হয়েছে। কিন্তু আপনি যদি 25 সনেও দেখেন বা 24 সনে দেখেন, তখন কয়টা হামের রোগী ছিল, কয়টা হামের মৃত্যু, হামজনিত কারণে মৃত্যু হয়েছে, রোগীর সংখ্যা খুবই কমে গেছিল। এবং সেখানে একটা ক্যাম্পেইন করে হাম মুক্ত ঘোষণা করার প্ল্যান ছিল। সেই প্ল্যান তো হাম মুক্ত তো দূরের কথা,
এখন হাম একটা মহামারী আকারে ছড়াই গেছে। এখানেই এই ট্রাজেডি, এবং সবচেয়ে বড় ট্রাজেডি হচ্ছে যে বর্তমান বিএনপি সরকার এই বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে না। কারা দায়ী? কারা দায়ী? এখানে কি ওই নুরজাহান বেগমই দায়ী, না তৎকালীন সচিব দায়ী, না অন্য কোনো হেলথ ডিপার্টমেন্টের কোনো লাইন ডাইরেক্টর দায়ী? হু ওয়াজ রেসপন্সিবল? এটাকে তদন্ত করে বের করা এবং তাকে যথাযথভাবে পানিশমেন্ট দেয়া, এবং পানিশমেন্ট যদি হয় তাহলে ভবিষ্যতে শুধু হাম তো একমাত্র রোগ না, আরো হাজার হাজার রোগ আছে, হাজার হাজার রোগ আছে। কোনটা যে এসে পড়বে আমরা জানি না, যদি এইখানে বিচার না হয় বা কোন রকমের কারেক্টিভ বিচার, অ্যাকাউন্টেবিলিটি না থাকে। তাই সেইখানে আমি একটা গ্যাপ দেখতেছি বিএনপি এই বর্তমান গভর্নমেন্টের। তারা এটাকে ভাবতেছে এটাকে কেটে যাবে, কিন্তু আপনি যদি রোগীর সংখ্যা দেখেন, এটা কিন্তু স্টেবল। 10 জন 15 জন 10 জন 12 জন করে মারা যাচ্ছে। এটা যে সহজে চলে যাবে তাও তো আমার কাছে মনে হচ্ছে না। বিএনপি সরকারের প্রশ্নে যদি বলতে হয় এই হাম ইস্যুতে, প্রথমত ডক্টর ইউনূস সরকারের কাউকেই এখনো পর্যন্ত জবাবদিহিতার আওতায় তারা আনেনি, বা তাদের বিরুদ্ধে কোনো কোনো বিষয় তদন্ত কমিশন বা তদন্তের আওতায় বিষয়গুলো আনেনি। দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত এটাকে মহামারী ঘোষণা করেনি। সংশ্লিষ্ট সরকারগুলোর এক ধরনের বিভ্রান্তি মধ্যে থাকে যে জনমত তাদের বিরুদ্ধে যায় কিনা, কিন্তু এটা করতে গিয়ে যে মহামারী আরো বেশি ছড়ায়, যেখানে জাতিসংঘ থেকে শুরু করে সংশ্লিষ্ট সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা পাওয়া যেতে পারে, সেই জায়গা থেকে বঞ্চিত হতে হয় মহামারী ঘোষণা না করলে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এবং তৃতীয়ত হচ্ছে এটি প্রতিরোধের জন্য এখনো সরকার যথাযথমূলক কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। 3টি প্রশ্ন যদি একসাথে আমরা করি, একটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে মানে দায়বদ্ধতা জায়গায় নিয়ে না নিয়ে আসা, দ্বিতীয়ত হচ্ছে মহামারী ঘোষণা না করা, তৃতীয়ত হচ্ছে হাম প্রতিরোধের জন্য হয়তো কিছু টিকা নিয়ে এসেছে, সেই টিকা সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের প্রচারণা কবে, টিকা কোন এলাকায় দেওয়া হবে, কত মাস থেকে কত মাসে শিশুদের দেওয়া হবে, এ ধরনের কোনো প্রচারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই সবকিছু মিলিয়ে আপনি বিএনপির বর্তমান অ্যাক্টিভিটিস, বিশেষ করে এই স্পর্শকাতর ইস্যুতে কিভাবে মূল্যায়ন করবেন? না, এখানে একটা আশার কথা হচ্ছে যে হেলথ ডিপার্টমেন্টে যে অ্যাডভাইজার মহোদয় আছেন, ডক্টর জিয়া হায়দার, উনি একজন চিকিৎসক, এপিডেমিওলজিস্ট। উনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে কাজ করছেন, ওখান থেকে উনি রিটায়ারমেন্ট নিয়ে এসে পলিটিক্সে আসছেন। ওনার এই বিষয়ে কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে। উনি এই বিষয়টাকে মোটামুটি হ্যান্ডেল করছেন বলে আমরা জানতে পারছি। তো এটা শেষ পর্যন্ত এটা যে আউট অফ হ্যান্ড হয়ে যাবে না, কারণ বাংলাদেশের যে চিকিৎসা যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু এই প্রিভেন্টিভ মেজারে তারা কিন্তু দক্ষ, তারা বেশ দক্ষ এবং দক্ষতার সহিত তারা কাজ করে যাচ্ছেন। তা আমার যে প্রশ্নটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার জন্য দায়ী কারা? তাদেরকে যদি আপনার জবাবদিহিতার আওতায় না আনেন, ভবিষ্যতে এরকম আরো হতে পারে, এই একটা থেকে যায়। আর একটা বিষয় হচ্ছে যে যেটা আপনি বললেন, এগ্রি উইথ ইউ, যেসব কর্মকাণ্ড চালাচ্ছেন তারা এইখানে হামের সেটার আর একটু পাবলিসিটি থাকা উচিত ছিল, জনগণ অনেক কিছু জানতে পারতেছে না। আর মহামারীর বিষয়টা হচ্ছে যে কোন সরকারই কিন্তু কোন রোগকে মহামারী হিসেবে ডিক্লেয়ার করতে চায় না। এমনকি যে ডেঙ্গু হয়ে গেল কয়েক বছর আগে ব্যাপকভাবে, এটাও কিন্তু মহামারী করে না, এটা তাদের একটা নি জার্ক রিয়াকশন। কিন্তু আমি এগ্রি করি আপনার সাথে যে এটা যদি মহামারী আকারে ডিক্লেয়ার করতো, তাহলে জনগণের ভিতরে আরো বেশি সচেতনতা আসতো এবং আরো বেশি হেল্প পাওয়া যেত, আরো বেশি তাড়াতাড়ি হয়তো এটাকে সমাধান করা যেত। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের সময় যে মব রাজত্ব তৈরি হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত ছিল, কারা ইন্ধন দিয়েছে, কারা উৎসাহ দিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে, আমরা সবই জানি। এখন ডক্টর ইউনূসের দল অনেকে বলেন এনসিপি কে, সেই এনসিপির আহ্বায়ক বা সভাপতি নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, তিনি মন্তব্য করেছেন বর্তমান বিএনপি সরকার মব নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই করছেন না, এর দায় বিএনপিকে নিতে হবে। নাহিদ ইসলামের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কোনো প্রতিক্রিয়া রয়েছে?
এটা রায় বিএনপি সরকারের নিতে হবে। কারণ এই যে এই, অনেক লোকজন যারা মব করে বিপুল অর্থ উপার্জন করছেন, এখন তারা 20-30 হাজার টাকা দামের পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমাদেরকে উপদেশ খয়রাত দেন, তাদেরকে তদন্তের আওতায় আনা উচিত। যে মব করে তারা যেসব টাকা বানাইছে, 1 2 নম্বর, মব করে তারা বহু লোকরে আপনার সর্বশান্ত করে দিছে, বহু লোকরে। তো সুতরাং বিএনপি সরকার সে বিষয়ে খুব একটা না, মানে উদ্যোগী না। কেন উদ্যোগী না? আপনি দেখেন যে এই যে অ্যাডভাইজার গুলি অনেক টাকা পয়সা তো তসরুপ করে, সবাই না, বেশিরভাগই করে দেশ ছেড়ে চলে গেছে, কেউ 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 লুকায় আছে বা লো প্রোফাইলে আছে, তাদের তো তদন্তের আওতায় আনা গেল না। আপনি আপনার প্রোগ্রামে বলেন, মাসুদ কামালের প্রোগ্রামে আমরা অনেকবার বলছি যে এদেরকে তদন্তের আওতায় আনা উচিত, কারণ এদের বিরুদ্ধে ক্রেডিবল সব এভিডেন্স আছে। এবং দুদক বলছিল যে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার এপিএস এর কথা বলছিল যে দুর্নীতির উপাদান পাওয়া গেছে, দুর্নীতি যে করছে তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তারপরে কি হলো? সেই কেসটা কোথায় আমরা জানতে চাই। ফায়ার সাহেবের যে এপিএসসি দুর্নীতি করছে, সেই কেস কোথায়? এই কেসগুলিকে ধামাচাপা দেওয়া হবে। যদি ধামাচাপা দেওয়া হয়, তাহলে তো আমাদেরকে আবারও বলতে হবে যে আমরা তো এই দুর্নীতির এগেইনস্টেই মূলত আমরা সোচ্চার ছিলাম। আর একটা জিনিস হলো যে ইউনূস সরকার যে মানবাধিকার হরণ করছে, যেমন আপনার মানবাধিকার হরণ করছে, আপনাকে একটা অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে আপনাকে যে কারারুদ্ধ করলো, এর দায় দায়িত্ব কি কারো নাই? কারা করছে? আপনাদের সেই মামলা তো এখনো চলমান আছে। কেন চলমান থাকবে? একটা মিথ্যা মামলা। এবং যে মামলার উদ্যোগ নিছে, ডক্টর ইউনূস নিছে, ইউনূসের শুড বি অ্যাকাউন্টেবল। তাকে জিজ্ঞেস করতে হবে, যারা বাক স্বাধীনতার জন্য কথা বলছে, যারা বাক স্বাধীনতা এনশিওর করার জন্য 15-20 বছর ধরে খাটছে, তাদের বাক স্বাধীনতা হরণ করলো ইউনূস। এই লোক আবার ইন্টারন্যাশনালি নানাবিধ কথা বলে। আমি মনে করি কি উনি একটা ঘৃণ্য জীবে পরিণত হয়েছে, যে মিথ্যা বলে, নানাবিধ মিথ্যা কথা বলে। এই যে তার সোশ্যাল বিজনেসের কথা বলে প্রায় জায়গায়, এই যে শক্তি দইয়ের কথা বলে, একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, তা মিথ্যা এখানে। কিন্তু সাংবাদিকরা এটা একটু চেক করে দেখে না যে এই মিথ্যুক লোকটা জাতির সাথে এমন প্রতারণা করছে, একটা জেনারেশনকে দুর্নীতিবাজ বাজায় দিয়ে চলে গেছে। যে সকল মিনিস্ট্রিতে সেই ছাত্রদেরকে দিছে, তারা বাণিজ্য করছে। শুধু ছাত্র না, ইয়াং লোকেরাও গেছে, তারা বন্দি বাণিজ্য করছে, টেন্ডারের করছে। আপনি দেখেন এই যে মাহবুব কবির মিলন, যে রেলওয়েতে এডিশনাল সেক্রেটারি ছিলেন, খুবই সোচ্চার একজন ব্যক্তি, ওনার লেখাপড়লে আপনি দেখবেন যে কি হয়েছে, কি করছে। এর জন্য দায়ী কে? মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস। একটা জেনারেশনকে সে ধ্বংস করে, বৃদ্ধ বয়সে আইসে সে একটা তরুণ জেনারেশনকে সে ধ্বংস করে দিছে। উনি বলবেন যে তোমরা স্কুলে ফেরত যাও, কলেজে ফেরত যাও, বিশ্ববিদ্যালয়ে ফেরত যাও, তোমরা পড়াশোনা করো। তো উনি দিয়ে দিলেন টেন্ডারবাজি করার সুযোগ, উনি দিয়ে দিলেন বন্দি বাণিজ্য করার সুযোগ। এর থেকে আপনি ফিরে আনবেন কেমনে এই জেনারেশনকে? এখানেই সমস্যা। নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন মব নিয়ে, মানে এটি কি আমরা হাস্যকর হিসেবে ধরবো, নাকি বিরোধিতা খাতিরে বিরোধিতা করছে, নাকি তারা কোনো ধরনের আতঙ্কে রয়েছে যে মবটা তাদের উপরেও, তারা যে কাজগুলো করেছে একই ধরনের প্রতিক্রিয়া তাদের ক্ষেত্রেও হতে পারে? কোনটি আসলে দেখেন এই যে আছে, হাস্যকর নাকি বিরোধিতা খাতিরে বিরোধিতা, নাকি আসলে টিট ফর ট্যাট বা প্রকৃতির যে বিচার, যে তাদেরকেও মবের মধ্যে পড়া লাগতে পারে? মবে তো আমরা তো বাংলাদেশে আর মব তো এরকম হবে না যে মব দিয়ে মববাজদেরকে মারপিট করাইলে তো আপনার বর্গির মতো ব্যাপারটা হয়ে গেল, সেটা না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। উনি যখন এই যে ওনারা যে দামি দামি পাঞ্জাবি পরে ওনারা যে এইসব কথা বলে, তো ওনার যে কলিগ হান্নান মাসুদ, উনি মববাজদেরকে ছাড়াই আনছেন ধানমন্ডি থানা থেকে। উনি কোন মুখে বলে কথা? এবং ওনাদের আর এক উস্তাদ শফিকুল ইসলাম, তার আরো নাম আছে,
উনি বলছে কি যে মব তো না, এরা হচ্ছে প্রেশার গ্রুপ, এরা হচ্ছে প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপ যাইয়া এর বাড়িতে ঢুকছে, ওকে ধরছে, ওর বাড়ি পোড়াই দিছে। আপনার একটা বিচারহীনতার একটা কালচার ইউনূস সাহেব সৃষ্টি করছিল। ফরচুনেটলি ইউনূস সাহেবের চলে যেতে হয়েছে, কিন্তু উনার যে আপনার যদি একটা মানে দুর্ধর্ষ লোক, একটা অতি চালাক ধূর্ত লোক অনেক ক্ষতি করতে পারে, উনি এখনো ক্ষতি করতেছে, উনি এখনো ক্ষতি করতেছে। উনার ট্রায়াল হওয়া উচিত, উনার ট্রায়াল হওয়া উচিত। আপনি দেখেন যে ট্যাক্স 666 কোটি টাকার ট্যাক্স, সেই প্রতিষ্ঠানের তো উনি মালিক মুক্তার, উনি অনেকগুলি দুর্নীতির সাথে জড়িত, তাকে আনা দরকার। যদি এই বিএনপি সরকার এই ইউনূস সরকারের দুর্নীতিকে ধামাচাপা দিতে যায়, এবং আপনার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি তো ধামাচাপা দিচ্ছে, আপনার কোথায় সেই এসালমকে ধরে আনা যায় না? এসালম যে দেশে আছে সেই দেশে মামলা করা যায় না, সেই দেশেই মামলা করা যায়। কিন্তু কেন? যে এসালমের ব্যবসা প্রতিষ্ঠানগুলি কারা চালায় আপনি দেখতে হবে। এই শেখ হাসিনার আমলে যারা বড় বড় কোম্পানিগুলি দুর্নীতি করছে, যেসব লোকজন দুর্নীতি করছে, আপনি তাদের তো কিছু ধরতেছেন না, তারা তো জেলে নাই, তারা তদন্তে নাই। আছে কারা? কয়েকজন সাংবাদিক, আপনার প্রায় 200-250 সাংবাদিক, তাদেরকে হত্যা মামলায় আপনি দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি কেন কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না, এর ভিতরে রহস্যটা কি? রহস্যটা হচ্ছে জুজুর ভয় করছে। আপনি দেখেন যে ভয়তে এই ইউনূস যে ফাঁদে ফেলাই গেছে, ইউনূস যে ফাঁদে ফেলাইছে বিএনপি সরকারকে, বাধ্য হয়ে তার 42,000 কোটি টাকার প্লেন কিনতে হয়েছে। এই প্লেনের কেনার জন্য বিএনপি কে আমরা দোষী করি, কিন্তু এই প্রেক্ষিতটা তৈরি করছে কে? প্রেক্ষিতটা তৈরি করছে ইউনূস সরকার। ইউনূস সরকার এই যে চুক্তির মধ্যে আমাদেরকে ঢুকাই দিয়ে চলে গেছে বিভিন্ন রকমের। পররাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে এই বিএনপি কিংবা জামাত বা রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই চুক্তি করা হয়েছে বা তারা সবাই জানতো, তাহলে আমরা শুধু ডক্টর ইউনূসের উপরে কেন দোষ দেওয়ার চেষ্টা করব? উনি শোনেন, উনি একটা ধূর্ত প্রকৃতির লোক, এই ডক্টর খলিল একদম ধূর্ত প্রকৃতির লোক। উনি তো কেসের ছিল, একবার তো হত্যা মামলার আসামি হচ্ছিল আপনার ওই লতিফুর রহমানের সময়। যাই হোক, সেগুলিকে উনি কাটাই উঠতে পারছে, ধূর্ত না হলে তো কাটাইতে পারে না এই ধরনের ঘটনা। এইখানে আপনার এই যে এই যে চুক্তিটা জামাতে কি সাইন করে দিছে? জামাত কি গভর্নমেন্টে ছিল? বিএনপি কি গভর্নমেন্টে ছিল? তারা কোন ক্যাপাসিটিতে বলবে? তারা কি সব ডিটেলস পড়ছে? তারা যখন নেগোসিয়েশন হয়েছে এই আমেরিকার সাথে, আমেরিকান এই আপনার ওই যে গ্রিয়ার, আপনার যে ট্রেড সেক্রেটারি, তার সাথে যখন আলাপ আলোচনা হয়েছে, সেখানে কি বিএনপির প্রতিনিধি ছিল কিনা? আর একটা কথা, ইউনূস সরকারের, ডক্টর ইউনূসের কেন এত উৎসাহ ছিল এই চুক্তিটা করার? কি কারণে চুক্তিটা করার উৎসাহ ছিল? এই খলিলুর রহমানের কি কারণে চুক্তি করার উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য হলো যে এই সরকারের ভিতরে তারা প্রভাব বিস্তার করবে। এই যে দুইটা ফরেন বডি আছে, একটা হচ্ছে এই খলিলুর রহমান, আর একজন হচ্ছে আশিক চৌধুরী। কেন এই দুজনকে এই সরকারে রাখতে হবে? কি দরকার? চাপ সৃষ্টি করা। তারা হচ্ছে গার্ড ডগ, আমেরিকান গার্ড ডগ, এই সরকারকে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে চাচ্ছে। এখানে এই যে এরা বলে যে ঢাকা না দিল্লি ভালো, ঢাকা বলো ভালো, ঢাকা না ওয়াশিংটন, এটা বলো না কেন? এটা কেন বলো না তোমরা? এই জায়গায় আমাদের দেখতে হবে যে আমাদের এই যে রাজনীতি কি বিক্রি হয়ে গেল কিনা, রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদরা মেরুদণ্ডহীন হয়ে গেল কিনা, এটাই আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা।